সো আমরা একটু চ্যাপ্টার 2, সবার হাতে বই থাকার কথা যেহেতু আমি জানি না, আজকে তো অনেক জায়গায় বন্ধ, সবাই বাসায় আছেন আমি ধরে নিলাম। মানে আপনি যে বই পড়লে আপনি যে পরীক্ষার হলে ফেল করবেন না এটা আপনি মোটামুটি শিওর। আর যদি আপনি বই না পড়ে যান আপনি ফেল করার সম্ভাবনা অনেক বেশি। সো কোনো একটা এক্সামে আমি এক্সাক্ট আমার ডেটটা মনে নাই, এই যে এই দুইটা পয়েন্টের থেকে একটা কোশ্চেন আসছে আপনাদের বইয়ের, এই দুইটা পয়েন্টের থেকে একটা কোশ্চেন আসছে। এখন অনেকের এখানে এখানে অনেকে বাংলা মিডিয়াম থেকে আসছেন, মানে অনার্স কমপ্লিট করে আসছেন বা বিবিএ কমপ্লিট করে আসছেন। দেখা গেছে যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এতটা ভালো না, বাট সিএ তো সবকিছু ইংরেজিতে লিখতে হবে। সো আপনারা আহ, পরীক্ষার হলে কোশ্চেন পাইছেন, মনে মনে কনসেপ্টটা বুঝেন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না আর কি। সো আমি জাস্ট, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাইছেন? আচ্ছা ঠিক আছে। সো ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট, সাম ফার্দার পয়েন্ট। ডাইরেক্ট কস্ট কি, ইনডাইরেক্ট কস্ট কি, এটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। ডাইরেক্ট কস্ট হচ্ছে যেটাকে আমি কি করতে পারবো, আমার যে কস্ট অবজেক্টটা আছে সেই কস্ট অবজেক্টের মধ্যে কি করতে পারবো, ট্রেস করতে পারবো। কিভাবে? ইকোনমিক ফিজিবল ওয়েতে, ইকোনমিক্যালি না, ইকোনমিক ফিজিবল ওয়েতে আমি কি করতে পারবো, ট্রেস করতে পারবো। সেটাই হচ্ছে আমার ডাইরেক্ট কস্ট। যেটা আমি করতে পারবো না সেটার নাম ইনডাইরেক্ট কস্ট, আমরা এটার আরেক নামে ডাকি ওভারহেড। ওভারহেড আবার 4 প্রকার দেখে আসছিলাম। ওকে, সো এইটা এইটা থেকে একটা কোশ্চেন আসছে, একটা কোশ্চেন বানিয়ে দিছে। কোশ্চেনটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট মানে আমি দেখছি আর পড়তে পড়তে হয়তো বা পেয়েও যাবো আমরা এটা। So direct cost and indirect cost, some further points. There are a few possible misconception about direct and indirect cost that should be cleared at this stage. Okay, direct costs are not necessarily bigger in size than indirect cost. এমন না যে ডাইরেক্ট কস্ট সবসময় কি হইতে হবে, ইনডাইরেক্ট কস্টের থেকে বড়ই হইতে হবে। In highly automated service industries, direct material and direct labor costs are likely to be very small relative to the overhead cost. এটা কি বুঝছেন কিছু? কেউ একজন বলতে পারবেন এই কথাটা? জি স্যার। একটু বুঝিয়ে বলেন তো আমাকে কি জিনিসটা এটা। স্যার এটা হচ্ছে স্যার ওভারহেড কস্টের থেকে কখনো কখনো দেখা যায় স্যার ডিরেক্ট যে কস্টটা থাকে সেটা হচ্ছে ছোট স্যার, মানে ছোট, পরিমাণে। এটা কি একটা এক্সাম্পল দিতে পারবেন? এনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ট্রাই আউট এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। স্যার ডিরেক্ট কস্ট তো স্যার ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর হচ্ছে স্যার আর হচ্ছে ডিরেক্ট। আদার ডাইরেক্ট এক্সপেন্স, লাইক হচ্ছে রয়্যালটি, আমরা একটা এক্সাম্পল দিছিলাম এটা রয়্যালটি। তো স্যার, তারপর জি স্যার। তো তাইলে স্যার এটা টোটাল স্যার হতে পারে স্যার, সব মিলাই যদি স্যার দেখা যাচ্ছে যে স্যার 20,000 মানে 20,000 যদি স্যার হয় স্যার, দেখা যাচ্ছে ডিরেক্ট মানে স্যার ওভারহেড নিলে স্যার দেখা যাচ্ছে 50,000। তো এরকম এরকম একটা এক্সাম্পল দেন যেখানে আপনার ওভারহেড কস্ট আপনার প্রোডাক্টের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? এটা এরকম একটা এক্সাম্পল দেন আমাকে। একটা ইন্ডাস্ট্রি থেকে একটা এক্সাম্পল দেন যে এই ইন্ডাস্ট্রিতে আমি এই ধরনের প্রোডাক্ট দেখছি যেখানে আসলে প্রোডাক্টের ভ্যালু এতই কম কিন্তু আপনার কি মানে ইয়েটা অনেক বেশি, এই যে এটাকে কি বলে, সার্ভিস কস্টটা অনেক বেশি হওয়ার কারণে টোটাল প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল খুঁজে বের করেন আপনারা কেউ। সবাই তো পড়াবে, বইয়ে তো সব লেখা আছে, সবাই পড়বেন, সবাই পড়াবে, বাট আমি আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল খুঁজে দিতে হবে আমাকে। এনিথিং, এনিবডি? আচ্ছা আমি আপনাদেরকে একটা হেল্প করি, দেখেন আমি দুইটা এক্সাম্পল দেই, দেন আপনারা মনে মনে বেশ কিছু এক্সাম্পল রেডি করেন। আমি আমার বাসায় লেবুর শরবত বানিয়ে খাইলে আমার কয় টাকা খরচ হবে পার পার গ্লাস? আজকে শীতের কথা বলতেছি, শীতের মধ্যে হয়তোবা 10 টাকা করে খরচ হইতে পারে পার গ্লাস লেবু পানি। এগ্রি ডিসএগ্রি? Yes, sir. ওকে, তো এখানে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে লেবুর দাম 7 টাকা, চিনি অথবা মিঠাই যেটাই মানে গুড় যেটাই নেই না কেন সেখানে হয়তো বা 1.5 থেকে 2 টাকা খরচ হবে। আর আমার গ্লাসের পানি, পানি যদি আমার ধরেন ফিল্টারের থেকে বের হয়, পিউরিট ফিল্টারের থেকে বের হয়, তো পিউরিট ফিল্টারে পার গ্লাস পানি যেটা আমি বাসায় পান করতেছি ওইখানেও আমার 1 টাকা উপরে কস্ট আছে। তো ধরেন সব মিলিয়ে 10 টাকা আমার কস্ট। হ্যাঁ, তো এটা বানাইছে কে? বানাইছে হচ্ছে আমি, আমার ধরেন একটা সার্ভিস ফি আছে সেটা আলাদা বিষয়, বাট আপনি এই সেম পানি লেবুর শরবত যখন আপনি একটা আমাদের আমি কি বলবো গুলশানে একটা ভালো রেস্টুরেন্টে বসে খাবেন, এক গ্লাস লেবু পানির দাম কত হবে? এনি আইডিয়া? স্যার 25-30 টাকা লাগবে এই খাবারের। না, আপনি ভালো রেস্টুরেন্টে যদি যান আর কি, লাইক আপনি থাই এমারেল্ডে যান অথবা ধরেন এই যে ফিশ এন্ড কোতে যান, অথবা আপনি আর কি বলবো এখানে আরো আরো যে বেশি হবে না? এখানে আপনি 150 টাকা নিচ্ছে না। আমার একশো মনে হয় পঞ্চাশ কত, টাকা স্যার।
75 থেকে 80 টাকার নিচে হবে না আর কি। হ্যাঁ, তো এখানে কেন একটা এক গ্লাস লেবু পানির দাম 10 টাকা থেকে, লেবু তো একটার দাম 10 টাকাই। হ্যাঁ, তো আমরা রেডিসনে আপনি হয়তোবা শুনে অবাক হবেন, রেডিসনে আপনার এক গ্লাস, সরি, একটা হাফ লিটার, এটার না কি বলে জানো, মাম পানির দাম হচ্ছে 120 টাকা। তো আমাদের প্রায় তো প্রোগ্রাম হয়, তো আমাদেরকে যাইতে হয়। তো আমরা হাফ লিটার পানি খাইছি, আপনার পানি নিছি আর কি, খাওয়া তো আর যায় না পানি, তো আপনার হাফ লিটার পানি নিলাম 120 টাকা দিয়ে আর কি। দেন আমরা 4 জন মিলে পানি খাইলাম, জাস্ট একটু দেখা যে কেন, হোয়াই শুড উই, মানে এটা দরকার নাই আমাদের জাস্ট একটু পানি নেওয়ার জন্য। হ্যাঁ ভাই, সো বাসায় যারা যারা ধরেন যে কথা বলতেছেন না আর কি, তারা একটু কি করতে পারেন, মিউট রাখতে অদর। পারেন। আচ্ছা, সো কামিং টু দা পয়েন্ট, যে আমি যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে লেবুর পানি যেটা বাসায় কস্ট হচ্ছে, ম্যাটেরিয়াল কস্টের কথা বলছি, ম্যাটেরিয়াল কস্টের কত, কত 10 টাকা, এবং হয়তো বা আপনার সার্ভিস ফি সামান্য, সেটা আলটিমেটলি না হয় আমার বাসায় টোটাল কস্ট, যদি আমি আমার স্যালারিও ধরি বা আমি আমার মানে ডাইরেক্ট লেবারও ধরি এখানে, তাহলেও সব মিলিয়ে 15 টাকার বেশি খরচ নাই। কিন্তু এটাই যখন আপনি গুলশানের একটা দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, ইট টেক্স অ্যারাউন্ড কত আপনার 75 টু কোথাও কোথাও 150 হয়ে যায়, সাথে আবার কিছু একটা দিল 150 হয়ে যায়। তো এই লেবুর পানিতে অনেক বেশি ওভারহেড যোগ হয়েছে, তাহলে সেখানে ম্যাটেরিয়াল কস্টটা কিন্তু অনেক কম, কত 15 টাকাই থাকলো, ম্যাক্সিমাম 15 টাকাই থাকলো, কিন্তু সাথে ও যে রেস্টুরেন্টটা ভাড়া নিছে সেই ভাড়ার খরচটা অনেক বেশি চলে আসে আর কি। ওকে, অ্যাজ এ রেজাল্ট কি হইলো, সাথে বিশাল টাকা যোগ হইলো, অথবা পার গ্লাস লেবুর পানিতে ভাড়া যোগ হয়ে গেল আরো ধরেন আপনার 30 টাকা করে, যেহেতু রেস্টুরেন্টের ভাড়াটা ভেরি হাই। তারপর এখানে যে বানাচ্ছে সে ধরেন একজন শেফ, তার এক্সপার্টিজ আছে লেবু পানি কিভাবে বানাইতে হবে, আমার মতো এরকম নর্মাল বানায় না, সে হয়তো বা ডিফারেন্টলি বানায়, সাথে আবার একটু সোডা টোডা দিয়ে বানায়। সো এই কারণে তার একটা স্যালারি আছে। তো সেখানেও আপনার ধরেন যে কি আসলো, আহ, অথবা এটা মেশিনে বানাইতেছে, মেশিনেই বানাচ্ছে, এটা মেশিনে তৈরি হচ্ছে, বাট সে কেউ একজন এটা সুপারভাইজ করতেছে অথবা ফর্মুলাটা দিয়ে দিতেছে, যারা ডিরেক্টলি ইনভলভ না প্রোডাকশনে। তারপর একজন সুপারভাইজার আছে, তারপর আপনার যারা সার্ভ করতেছে এদের খরচ আছে, এই সবকিছু মিলে দেখা গেল যে লেবুর পানির দাম হয়ে গেল 75 থেকে 150 টাকা পর্যন্ত। তো সেখানে ওভারহেড কস্ট কি আপনার ডাইরেক্ট কস্টের থেকে অনেক বেশি না? ইটস এ মানে ভেরি সিম্পল এক্সাম্পল। ওকে, Yes, sir. দেন ইউ গেট টু এ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। আপনি হয়তো বা জেনে থাকবেন জাপানের অনেক জাপানের জাপান একটা কান্ট্রি যেখানে আপনার একটা হিউজ পপুলেশন, জাপানের একটা হিউজ পপুলেশনের বয়স এখন 70 আপ, কারণ ওরা ওই পরিবার পরিকল্পনা নিয়ে নিছিল, এন্ড অ্যাজ এ রেজাল্ট ওদের জনসংখ্যা 2:1 হয়ে গেছে, মানে 2 জন থেকে 1 জন আসছে শেষ পর্যন্ত, এবং ওদের এখন আসলে ইকোনমি গ্রো করতে পারতেছে না বিকজ অফ ওর পপুলেশন। ওর পপুলেশনে সব ম্যাক্সিমাম অনেকটা বিশাল পোর্শন হইতেছে এজড পপুলেশন। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দেম? সো এই জাপানের ক্ষেত্রে ওরা কি করছে, যে ঠিক আছে পপুলেশন নাই তো কি হয়েছে, আমরা কি করব, সবকিছু কি দিয়ে তৈরি করব, রোবট দিয়ে তৈরি করব। তো জাপানে আপনার ধরেন গাড়ি তৈরি করে ফেলছে, পুরো গাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত গাড়ি হয়েছে, সেই গাড়ির খরচে কোথাও কোনো হিউম্যান ইন্টারভেনশন ছিল না, পুরো গাড়িটাই তৈরি করছে রোবট, রোবট তৈরি করে রোবট প্যাকেট করছে, রোবট প্যাকেট করে এটাকে কি করছে আপনার ওই বের করারও ব্যবস্থা করে দিচ্ছে, সবকিছু রোবটই করছে আর কি। তো সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট লেবার, হিউম্যান ইন্টারভেনশন, এগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন না, এন্ড রোবটের ক্যালকুলেশন তো ওভারহেড হিসেবেই ক্যালকুলেশন হয়। তো সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনি দেখবেন হয়তো বা যে মানে ডাইরেক্ট কস্টের থেকে ওভারহেড কস্ট অনেক বেশি, বিকজ রোবট ইজ এ টেকনোলজি হুইচ ইজ কস্টলিয়ার দেন হিউম্যান বিং। বাংলাদেশে গার্মেন্টসে যেভাবে মানুষের খাটানো যায় এবং যেই অল্প বেতনে কাজ করানো যায়, এটা তো আর আপনি রোবট দিয়ে সম্ভব না, তো রোবট কস্ট মে বি হায়ার। এরকম আমি 2টা এক্সাম্পল দিলাম, আপনি আরো 4-5টা এক্সাম্পল খুঁজে বের করেন, ফাইন্ড আউট দ্য এক্সাম্পলস, তাহলে আর এই জিনিসটা কখনো ভুলবেন না। নাম্বার 2, ইনডাইরেক্ট কস্ট আর নট লেস ইম্পর্টেন্ট দেন ডাইরেক্ট কস্ট, ডেফিনেটলি। মানে এখানে ইম্পর্টেন্স এর কোনো কিছু নাই, আমার ডাইরেক্ট কস্ট লাগবে, আবার ইনডাইরেক্ট কস্টও লাগবে, ইনডাইরেক্ট কস্টও লাগবে আমার টু ডু ওভারঅল থিংস। সো আমার কোয়ালিটি, কস্ট অফ কোয়ালিটি, আমি যদি কোয়ালিটি মেনটেন করতে চাই, আমার কোয়ালিটি কন্ট্রোলে হিউজ কস্ট করতে হবে, ইট উইল বি অ্যান ইনডাইরেক্ট কস্ট, ইট উইল নট বি এ ডাইরেক্ট কস্ট টু দ্য প্রোডাক্ট, বাট ইট উইল বি হিউজ। এই কস্ট অফ কোয়ালিটি হিউজ। ফর এক্সাম্পল, আমি আমার কোম্পানিতে চাকরি করার কারণে আই আন্ডারস্ট্যান্ড যে আমার যদি একটা লাক্স সাবানের মধ্যে কোয়ালিটি ডিফল্ট, একটা ডিফল্ট থাকে, এবং এটা যদি মার্কেটে যায়, ইউনিলিভারের জন্য এটা যে কত বড় ডিসরিপুটেশন হবে, ইউনিলিভার ওইটার মানে এটার কারণে এটা হয়তো হাজার হাজার কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু সে হারিয়ে যাবে তার। দ্যাটস ওয়াই কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কস্ট অফ কোয়ালিটি ইজ অলসো ম্যানুফ্যাকচারিং ওভারহেড হইবে। সো ইনডিরেক্ট কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল।
সো এই দুইটা পয়েন্ট নিয়ে এখন কি আসছিল, একটা কোশ্চেন আসছিল। সো ইউ জাস্ট বি কেয়ারফুল যে ওরা বলছে অলদো দে ক্যানট বি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেড টু ইন্ডিভিজুয়াল ইউনিট অফ আউটপুট অর টু এন ইন্ডিভিজুয়াল জবস, they represent expenditure on resources that are essential for the units to be made or the jobs to be done. In this example, the garage repair job, the rent of the garage is an indirect cost, but the rental cost represents a share of the use of the garage space without which job could not have been done আর কি, মানে এটা আসলে করা যাবে না। এখন দেখেন এখানে লিখছে the job could not have been done, এটা তো আপনার অনেক কঠিন ল্যাঙ্গুয়েজে লিখছে। কি লিখছে এটা আপনার মডেলের পরে আবার আপনার পারফেক্ট কন্টিনিউয়াস লিখছে, সরি পারফেক্ট লিখছে আর কি, হ্যাঁ পারফেক্ট লিখছে, পারফেক্টের প্যাসিভ ভয়েস লিখছে। আপনার করার দরকার নেই, আপনি সহজে লেখেন যে উইদাউট দ্য গ্যারেজ কস্ট প্রোডাকশন, অথবা আপনি বলতেন দ্য কোম্পানি কুড নট কন্টিনিউ দ্য প্রোডাকশন, এইভাবে আপনারা লিখতে পারেন। সো দুইটা পয়েন্ট, ডাইরেক্ট কস্ট আর নট নেসেসারিলি bigger in size than indirect cost. Number 2 হচ্ছে indirect cost are not less important than the direct cost. আচ্ছা, এবার এই পয়েন্টটা আমি অলরেডি পরে ফেলছি, সেটা কোনটা, যে ইট ইজ ইজি টু কনফিউজ ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট উইথ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট, এটা আমি আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে পড়ায় ফেলছি। হ্যাঁ, এখান থেকে মানে একদম একটা ক্লিয়ার কোশ্চেন আসছিল প্রিভিয়াস ইয়ারে, যে খুব সম্ভবত এইভাবে লেখা ছিল যে কি বলে ডিফারেন্সিয়েট বিটুইন এই চারটা আর কি, ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট আর হচ্ছে যে ইনডাইরেক্ট এন্ড ডাইরেক্ট কস্ট, এইভাবে একটা কোশ্চেন আসছিল। সো আমরা জানি কোনটায় ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট ক্লাসিফিকেশন, ইনডাইরেক্ট ক্লাসিফিকেশন হচ্ছে যে আমার কস্ট অবজেক্টে যদি ট্রেস করা যায় সেটা হচ্ছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। ফিক্সড আর ভেরিয়েবল কোনটা, বিহেভিয়ারাল ক্লাসিফিকেশন, যেটা আমার কি আমার অ্যাক্টিভিটি লেভেলের সাথে ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে, সেটার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর যেটা রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত অ্যাক্টিভিটি লেভেল ইনক্রিজ বা ডিক্রিজের কারণে কি হয় না, চেঞ্জ হয় না, সেটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। সো দুইটার মধ্যে ওরা এখানে একটা এক্সাম্পল দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে, এবং আমরাও একটা এক্সাম্পল দিয়ে লাস্ট ক্লাসে এটা বলে দিছি আপনাদেরকে। ওকে, কামিং টু দ্য পয়েন্ট, ওরা এই প্রথমে ডাইরেক্ট কস্ট পড়ানোর পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তো একদম থিওরিতে পড়ালাম, থিওরি পড়ানোর পরে আমরা কি করতে যাচ্ছি, ইনভেন্টরির ভ্যালুতে আপনার কি হয়, কিভাবে ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট ফ্লো করে সেটা আমরা একটু জানবো। আচ্ছা, তো আমি আমার ইয়েতে ব্যাক করি। ওকে, আপনারা আমার এটা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা রাখি। হ্যাঁ, সো আমি এই চ্যাপ্টারের আবার একটা সামারি দিছি, যে আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যাতে মিসগাইডেড না হন একটা চ্যাপ্টারে। সো আমি এই চ্যাপ্টারটার আবার কি দিছি, সামারি দিয়ে দিছি, যে আসলে আমরা আসলে এই চ্যাপ্টারে কি কি পড়বো। তো ডাইরেক্ট কস্টের মধ্যে তিনটা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স পড়ানো হয়ে গেছে, ইনডাইরেক্ট কস্ট পড়ানো হয়ে গেছে। এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট খেয়াল করে দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট যেটা আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টটাই তো আসলে ইনভেন্টরি। আমার যে ইনভেন্টরি আছে সেটা কিছুটা ব্যবহার হবে। ইনভেন্টরি আবার তিন রকমের হবে, হতে পারে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, তারপর হচ্ছে আমার আপনার কি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি থাকতে পারে, আর একটা হচ্ছে আমার ফিনিশ গুডস ইনভেন্টরি আর কি। সো এটা কোনো মানে বইয়ের ডেফিনেশন না, আমরা জাস্ট বোঝার জন্য বলতেছি। সো ইনভেন্টরিকে আমরা যখন ভ্যালুয়েশন করি তখন তিনটা স্টেজে ভ্যালুয়েশন করতে, তিনটা ওয়েতে, তিনটা প্রাইসিং মেথডে আমি কি করতে পারি, ফিফো মানে এটাকে ভ্যালুয়েশন করতে পারি। একটা হচ্ছে গিয়ে কি ফিফো মেথড, আর একটা হচ্ছে লিফো মেথড, আর একটা ওয়েটেড এভারেজ মেথড। সবাই এই জিনিসগুলো জানেন। ওয়েটেড এভারেজ আবার কি দুই রকমের, একটা পিরিয়ডিক ওয়েটেড আর একটা হচ্ছে কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ। সো পরীক্ষার হলে আমি বলছি, পরীক্ষার হলে ও আচ্ছা একটু কথা বলে নিই, IAS2 ইনভেন্টরি, হ্যাঁ সেই IAS2 ইনভেন্টরি অনুযায়ী আমার কি করতে হয় না, লিফোটা আসলে ভ্যালিড না। লিফোটাকে কোথাও আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর জন্য লিফোটা কি ইনভ্যালিড, ওটা ওখানে ওরা পারমিট করে না। তো বাট আমি যেহেতু এখন ম্যানেজমেন্ট ইনফরমেশন নিয়ে কাজ করতেছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন, আমার সবগুলাই ভ্যালিড। আমি কি করব, যে কোনো গুলা দিয়েই পরীক্ষায় আসতে পারে। সো এইভাবেই আমাকে পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে। তাই আমাকে সবগুলা একবার একটু বুঝে একটা একটা করে অঙ্ক করে বা দুইটা অঙ্ক করে আয়ত্ত করতে হবে। হাউ ইজ ইট, আমি মনে করি যে এটা আপনারা পড়ে আসছেন অলরেডি। কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, যে এটা তো পড়ছি অলরেডি, হ্যাঁ গ্রস প্রফিট, ফিফো 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 তো গেল, টেকনিক্স অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন। আচ্ছা, সো আমরা একটা অঙ্ক করব এখন, অঙ্ক ছাড়া কোনো এই জিনিসগুলো বোঝা যাবে না। এই যে দেখেন প্রিভিয়াস ইয়ারে আমি কেন এই কথাটা বললাম, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা আসছে, ক্লোজিং ইনভেন্টরি ইজ ভ্যালুড ইন অ্যাকর্ডেন্স উইথ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। কোনটা, সেটা হচ্ছে যে লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু, এটা হচ্ছে প্যারা 9 অফ IAS2 এই কথাটা বলছে।
তো আপনি আপনার অ্যাকাউন্টিং বইয়ে ইনভেন্টরি নামে একটা চ্যাপ্টার আছে, সো দুইটা একটু মিলিয়ে নেবেন। প্রফিট ডিফারেন্সেস, ভেরি গুড, প্রফিট ডিফারেন্স আমরা পড়বো, বাট একটু পরে আমরা একটা অঙ্ক করে নিই। অঙ্কগুলা সহজ, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক দিয়ে শুরু করি। আর আপনাদের যে বইটা কিনতে বলছি ICW কোশ্চেন ব্যাংক, এখানেও বেশ কিছু অঙ্ক আছে। চলেন আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মে জুন 2014-তে এই কোশ্চেনটা আসছিল, আমি অঙ্কটা রাখছি বিকজ ইটস এ গুড ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল থিং। সবার হাতে কি খাতা কলম নিয়েছেন আপনারা? সবাই একটু খাতা কলম নেন। আচ্ছা স্যার। হ্যাঁ, খাতা কলম নেন, একসাথে অঙ্ক করি। আপনার টাইমও ইউজফুল, আমার টাইমও ইউজফুল। কুল, সবাই খাতা কলমটা নিয়ে ফেলেন, আমি অঙ্কটা করব আপনাদের সাথে একসাথে। আমি একটু বড় করে দিই যাতে করে আপনারা দেখতে পারেন এটা। হ্যাঁ, cool. আচ্ছা, আর আমাদের এই অঙ্কগুলো করার জন্য আই অলওয়েজ হ্যাভ মাই ম্যাথ রিলেটেড প্রবলেমস চ্যাপ্টার 2 প্রবলেমস। আমাদেরকে বলছে যে কি করার জন্য, ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট। A physical inventory count on March 31st, 2013 shows 2500 ইউনিট ইন হ্যান্ড। তার মানে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু হচ্ছে, ইউনিট হইতেছে আপনার 2500 ইউনিট। ওকে, সে দা সেলিং প্রাইস পার ইউনিট ইজ BDT 50, মানে 50 টাকা করে হচ্ছে সেলিং প্রাইস। আমাদেরকে কি কি বের করতে বললো? ইনভেন্টরি ভ্যালু বের করতে বলছে, শিডিউল দিয়ে ইনভেন্টরি ভ্যালু প্রিপেয়ার করে দিব, আর হচ্ছে যে গ্রস প্রফিট এন্ড ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু, মানে হ্যাঁ ঠিক আছে ব্যাস। FIFO, LIFO, ওয়েটেড অ্যাভারেজ, তিনটা মেথডে ফলো করতে বলছে। ওকে, ক্যালকুলেট দ্য গ্রস প্রফিট, ক্লোজিং ইনভেন্টরি, শো সাপোর্টিং কম্পিউটেশন দেখাইতে বলছে। আচ্ছা, বললো যে জানুয়ারি 1-এ ইনভেন্টরি হচ্ছে 16,008 টাকা করে। দেখেন আপনারা পারচেস করছে হচ্ছে 4 বার পারচেস করছে, জানুয়ারি 5, জানুয়ারি 25, ফেব্রুয়ারি 16 আর হচ্ছে মার্চ 15, এবার 4 বার পারচেস করছে। আচ্ছা, এখন আপনার ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অন 31 মার্চ শো যে কত, 2500 ইউনিট আছে হাতে, সেলিং প্রাইস হচ্ছে BDT 50, গুড। আমাদেরকে বলছে শিডিউল প্রিপেয়ার করতে, টু কম্পিউট দ্য এন্ডিং ইনভেন্টরি কত আছে আন্ডার ইচ অফ দ্য ফলোইং মেথডস। তারপর মানে ওই তো সে একই কথা, এন্ডিং ইনভেন্টরি বের করতে বলছে আর গ্রস প্রফিট বের করতে বলছে। ওকে, সবাই কি হেল্প করতে পারবেন আমাকে? একটু বলে টলে কিছু বলেন তো অঙ্কটা নিয়ে। সবাই অঙ্কটা তো পড়ছেন, আমি আপনাদের জন্য পড়লাম, কেউ একটু হেল্প করবেন, তারপর আমি আমার কথায় যাই। হ্যালো, এখানে তো আমাদের কোনো সেল নেই অ্যাকচুয়ালি, তো আমরা হচ্ছে হ্যাঁ পারচেজ গুলোকে আমাদের পার ইউনিট কস্ট দিয়ে মাল্টিপ্লাই করে হ্যাঁ দেন বিলিং অ্যামাউন্টটা বের করতে পারি আর কি। হুম দেন হচ্ছে স্যার স্যার আমরা লাস্টে আমাদের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 2500 ইউনিট। তাহলে আমরা 2500 ইউনিট রেখে এটা ফিফো মেথড গুলো আসলে ফলো করব, কোন মেথডে করছি। তো ওকে, ফিফো হলে নেক্সট একরকম। আমাদের যেটা থাকবে একদম শেষে, ওই হ্যাঁ, ব্যালেন্সটাকে আমরা 2500 ইউনিট ধরে ওই বের করে দিব। লাইক শেষে আমাদের 1800 ইউনিট আছে, বাকি 700 ইউনিট আমরা ফেব্রুয়ারি 16 থেকে নিব। দেন হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিব আর কি যে আমাদের কস্ট প্রাইস কত আসছে, সরি স্যার ক্লোজিং ইনভেন্টরি। ওকে কুল। তার বেসিসে আমরা আবার সেলস ভ্যালু দিয়ে গ্রস প্রফিটও বের করে ফেলতে পারবো। ক্লোজিং স্যার ইনভেন্টরি বের করতে বলে তো গ্রস প্রফিটও হয়ে যাবে। তো আমি আসলে তাহলে মানে ফিফো সমান সমান হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট নাকি? ইয়েস স্যার। এই ফার্স্ট ইন ফার্স্ট আউট মানেটা কি একটু বুঝিয়ে বলবেন? স্যার যেটা আমরা আগে কিনবো ওইটা আগে সেল করবো। যেটা আগে কিনবো সেটাই আমরা আগে সেল করবো, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, ভালো কথা। লিফ হইতেছে যেটা আগে কিনবো সেটা আগে সবার শেষে সেল করব, বা যেটা পরে কিনবো সেটা লাস্ট ইন, আগে sell সবচেয়ে শেষে কিনবো যেটা সেটা সবার আগে সেল করবো নাকি? ফার্স্ট আউট হবে। জি স্যার। জি স্যার। লাস্ট ইন, লাস্টে ইন হইছে, ফার্স্ট আউট প্রথমে সেটা আউট করে দিতে হবে। আচ্ছা, ভেরি গুড। আর হইতেছে আপনার এভারেজ হইতেছে কি করব? এভারেজ করে মানে এখানে লাস্ট ইন আচ্ছা, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আপনারা তো অনেকদিন ধরে পড়ে আসছেন, আমিও অনেকদিন ধরে পড়ে আসছি। সো মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা আমাদের কনসেপ্টে একটু মানে দেখি আমার সাথে আপনার সাথে ম্যাচ করে কিনা আর কি। হ্যাঁ,
সো প্রথমে আপনারা বললেন যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ভেরি গুড। তার মানে হচ্ছে যে আমি আমি হচ্ছে আমি রাজেশ চন্দ্র কুরি, আই এম এ বিজনেসম্যান। আমি ওই তরকারির ব্যবসা করি আর কি, হ্যাঁ। সো সকালবেলা গেলাম, আমার বাসা পুরান ঢাকায়, তো আমি শ্যামবাজারে গেলাম। শ্যামবাজারে গিয়ে পটল কিনলাম, আপনার ধরেন যে 1 মণ। 1 মণ পটল কিনে আমার, ধরেন আমি আমার এলাকা ওয়ারিতে নিয়ে আসলাম পটলটা। পটলটা দোকানে সাজিয়ে রাখলাম। তো গতকালের আবার কিছু পটল রয়ে গেছিল। তো প্রথমে আমি কি করলাম, প্রথমে হচ্ছে যে আমার ওই ওই পটলগুলারে একটা বালতিতে নিলাম, আর নিজে প্রথমে ওই 1 মণ পটল রেখে তার উপরে আমি ওই গতকালের পটলগুলা দিয়ে দিলাম। এটাই তো ফার্স্ট ইন ফার্স্ট আউট নাকি? না স্যার, তাহলে স্যার এক্স্যাক্টলি গতকালে স্যার। যেটা কিনছে, স্যার ফার্স্ট ইন যে গত ফার্স্ট আউটটা হচ্ছে স্যার এক্স্যাক্টলি স্যার, আপনি যে যে প্রাইসে স্যার প্রথমে কিনছেন স্যার, সেই হ্যাঁ সেই স্যার প্রাইসটাকে কনসিডার করতে হবে স্যার। দ্যাট মিনস হ্যাঁ স্যার এটা না যে স্যার আমি স্যার গতকাল কেটে কিনছি আর আজকে হুম যেটা কিনছি সেটাই আজকে আমি সেল করবো, এরকম না। গতকাল কেটে সেল করতে পারি আজকের প্রাইসে স্যার, এটাই স্যার। হুম মানে সো ফার্স্ট দ্যাটস এ থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলেন তো। স্যার মির্জা মাহিম স্যার। হ্যাঁ, তো আপনি যে আপনি যে কথাটা বললেন, এইটাই আসলে অনেকে আসলে আমরা বুঝতে চাই না। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। যে হচ্ছে গিয়ে কি আমার এখানে আসলে প্রোডাক্টটা আসলো কি আসলো না, বা প্রোডাক্টটা যেই প্রোডাক্টটা আগে আসছে আর সেই প্রোডাক্টটা আগে বের করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না আর কি। যেই দামটা আগে ঢুকছে সেই দামটা আগে ব্যবহার করে আমি যদি কি করি, রেকর্ড করি আমার ইনভেন্টরির ভ্যালুটাকে, সেটার নাম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট ফার্স্ট আউট। এক্স্যাক্টলি স্যার। আর আমার সবার শেষে যে দামটা আসছে, সবার শেষে দাম বলতে কি, এই যে এখানে যেমন আপনার ধরেন সবার শেষে দাম হচ্ছে 23 টাকা। এই দামটা দিয়ে যদি আমি আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা মানে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে আমি যখন বারবার ইনভেন্টরি কমছে বাড়ছে, তখন যদি আমি লাস্টের সব দামটা আগে ব্যবহার করি, সেটার নাম হচ্ছে গিয়ে কি লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে এভারেজটা কি হবে? দুইটা দামের এভারেজ নিয়ে যদি আমি কি করি, আমার ইনভেন্টরির ভ্যালুয়েশনটা করি, সেটা হইতেছে গিয়ে কি আপনার এভারেজ। ঠিক আছে আমরা? জি স্যার। স্যার এখানে একটা ছোট কোয়েশ্চেন ছিল স্যার। অবশ্যই বলে। স্যার একটা হচ্ছে স্যার কিউমুলেটিভ এভারেজ, আর একটা হচ্ছে স্যার পিরিয়ডিক স্যার। স্যার এটা কি স্যার ওকে, কোশ্চেনে বলা থাকবে যে স্যার এই এভারেজ আমি স্যার করব, আচ্ছা। আর আমি কি নর্মালি স্যার চুজ করতে পারবো নর্মালি স্যার? অনেকগুলো জায়গায় বলা ছিল। যেমন এই অঙ্কটায় যদি আপনার দেখেন, এই অঙ্কটাতে বলা নাই। মে জুন 2014-তে যে অঙ্কটা আসছে, এই অঙ্কটাতে এই জিনিসটা বলা নাই। মানে এখানে আমার অঙ্কটা চেহারা দেখেই আমি বুঝে ফেলতে হবে এটা কি কিউমুলেটিভ করব না পিরিয়ডিক করব। পিরিয়ডিক। এটা পিরিয়ডিক আমাকে। জি স্যার। সো মানে দেখতে স্পেসিফিকলি বলে না দেয়, তাহলে আমি কি করতে পারবো, মানে কিউমুলেটিভ না বলে দিলে অধিকাংশ ক্ষেত্রে আমি পিরিয়ডিক করবো আর কি, যদি কিউমুলেটিভ শব্দটা বলে না দেওয়া থাকে আর কি। বাট ইট ডিপেন্ডস, আমাকে দরকার নাই যে এটা রুল সেট, দরকার নাই যে এটাই পিরিয়ডিক ধরেই কাজ করতে হবে অথবা কিউমুলেটিভ ধরেই কাজ করতে হবে। বাট নর্মালি আমাকে কিউমুলেটিভ করার সময় অঙ্কে বলে দেয় কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ। হুম, ওকে। সো উই আর ভেরি শিওর, এবং যারা আছেন এই এই এখানে আমরা প্রায় 47, আমি ইনক্লুডিং মি, আমরা যদি আমাকে বাদ দিই 46% আছেন এখানে, আপনারা ভবিষ্যতে দেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন। আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট, এবং আপনারা যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, অথবা আপনি যখন আপনার মানে সিনিয়র জুনিয়র রিলেশনশিপেও কথা বলবেন, অলওয়েজ টেল দ্যাট দ্য ফিজিক্যাল মুভমেন্ট অফ দ্য গুড, মানে পটল আগে বিক্রি বা পরে বিক্রি এটা ইম্পর্টেন্ট না আর কি। যেই দামটা আগে আসছে সেই দামটা আগে বিক্রি, সেই দামটা দিয়ে আগে রেকর্ড করা বিক্রির সময়, সেটার নাম হচ্ছে ফিফো। যেই দামটা পরে আসছে সেটা দিয়ে রেকর্ড করা, এটার নাম হচ্ছে আপনার কি লিফো। এবং দুইটা দামের যদি এভারেজ করে আমরা কি করে থাকি, রেকর্ড করে থাকি, সেটার নাম হচ্ছে কি ওয়েটেড এভারেজ। ওইটা। সো আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন আপনি আপনার কথা বলবেন, কথা থেকে কিন্তু বুঝতে হবে যে ইট ইজ ওকে, আপনি একটু ডিফারেন্ট, আপনি আসলে এই ফাইন্যান্স অ্যাকাউন্টস অনেক ভালো করে জানেন দেখে এই কনসেপ্ট গুলা খুব সহজে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন আর কি। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্টেপ, দ্যাট ইজ হচ্ছে ফিফো লিফো এন্ড এভারেজ দিয়ে আমরা আজকে অঙ্কটা করে ফেলার চেষ্টা করি। দেন অনেকে আমাকে কোশ্চেন করছে প্রিভিয়াস ব্যাচ গুলাতে যে আহ, আচ্ছা আমরা কি তাইলে এটাকে একটা ছক আকারে করে নিব, ওই যে একটা শিডিউল প্রিপেয়ার করতে বলছে, এখানে আমাদের একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে যে প্রিপেয়ার শিডিউল প্রিপেয়ার করবো। এখন শিডিউল প্রিপারেশনের ক্ষেত্রে আমার কোনো ফরম্যাট কি আছে কিনা, অ্যান্সার অ্যান্সার কি হবে, যে আমাকে এই ফরম্যাট ফলো করতে হবে অথবা ওই ফরম্যাট ফলো করতে হবে। কেউ বলে যে স্যার আমরা যদি ইয়ে করি, আপনার ধরেন যে জাস্ট একটা শিডিউল 1 শিডিউল 2 এভাবে লিখে করে দিলাম, কিছু হবে, কোনো সমস্যা আছে?
আবার কেউ বলতেছে যে না আমরা যদি ওই যে ছক কেটে করি, আপনারা অবশ্যই আপনাদের প্রিভিয়াস ইয়ার গুলাতে এটা করে আসছেন, কস্ট অ্যাকাউন্টিং যখন করছেন এটা করে আসছেন। তো জিজ্ঞেস করতেছে যে তাহলে ছক করে করতে হবে কিনা, ছক ম্যান্ডেটরি কিনা। অ্যান্সার আমি এবার আপনাদেরকে অ্যান্সারটা দেই, অথবা স্যাররা এটা কিভাবে দেখবে। হ্যাঁ, তো আমাদের যখন আমরা আইএফআরএস নিয়ে কথা বলি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কথা বলি, তখন আমাদের একদম স্পেসিফিক গাইডলাইন দেওয়া আছে। আমাদের ব্যালেন্স শিট স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের মধ্যে অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে কি কি মিনিমাম কি কি ফেস আইটেম থাকতে হবে, লাইক অ্যাসেট, দেন হচ্ছে নন কারেন্ট অ্যাসেট আসবে, নন কারেন্ট অ্যাসেটের পরে কি থাকবে আপনার ইনট্যানজিবলস থাকবে। এইভাবে এটা একদম কোথায় বলে দেওয়া আছে, আমার প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখতে কেমন হবে, কোনটার পরে কোনটা আসবে, এটা আমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে। ইনডিরেক্ট মেথডে দেখতে হবে কিরকম, ডাইরেক্ট মেথডে কিরকম দেখতে হবে, এরকম আছে। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড নাই। ওকে, সো আপনি পরীক্ষার হলে দ্বিধান্বিত না হয়ে আমি কি এইটা এইভাবে করবো না ওইভাবে করবো, ঘর কাটতে কাটতে সময় কাটিয়ে দিয়েন না আর কি। ঠিক আছে, আমার সাজেশন হচ্ছে এইটা, আপনি অন্যদের সাথেও বাউন্স ব্যাক করেন, বিকজ আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ রিলেটেড টু ম্যানেজমেন্ট ইনফরমেশন। ম্যানেজমেন্টে আমি ইনফরমেশন দিতে পারছি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কোন ফরম্যাটে দিলাম, ছক বানিয়ে দিলাম বা ছক ছাড়া দিলাম, এটা ইম্পর্টেন্ট না। ওকে, এখন আমরা এই অঙ্কটা কি ছক দিয়ে করবো না ছক ছাড়া করবো, একটু তাড়াতাড়ি বলেন। ছক ছাড়া স্যার স্যার। ছক ছাড়া স্যার স্যার। আচ্ছা, ছক ছাড়া যদি করেন তাহলে আমরা চলেন অঙ্কটা করে ফেলি। ওকে, সো আসেন আমাদেরকে ফিফো লিফো আমরা আগে একটু দেখি, ফিফো দিয়ে করি। হ্যাঁ, প্রথমটা আমাকে বলেন, দেন আপনারা তো খাতায় লিখতেছেন, আমাকে বলেন, আমি আপনাদের হেল্প নিয়ে করি আর কি। তো ফিফো মেথড যদি বলি, আমাদেরকে বলছে ক্লোজিং ইনভেন্টরি ক্যালকুলেশন করার জন্য। সো ক্লোজিং ইনভেন্টরি আই ইনভেন্টরি, আমি কি করব এখানে, আপনার একটু বড় করে নিলাম জিনিসটা। ওকে, আমার কত পিস ছিল ক্লোজিং ইনভেন্টরিতে? 2500 স্যার। 2500 গুণন কত নিব এখানে, প্রাইসটা একটু বললে দেন আমাকে। স্যার ফার্স্ট স্যার নিতে হবে 23 স্যার। 23, কারণ কি আগেরটা আগে আছে সেটা চলে গেছে, বা আপনার আছে 23 নিতে হবে, 23 নিতে হবে। ওকে, তাইলে 2500 সরাসরি 2500টা ব্রেকডাউন লাগবে আমার। সো 2500 ইউনিট আমি পাইলাম, ফিফো মেথড যেহেতু ফলো করতেছি। তো ক্লোজিং ইনভেন্টরি এটা হচ্ছে আপনার 2500 ইউনিট পাইলাম। 2500 মধ্যে আমি আমি পেলাম দুইটা, 2500 মধ্যে আমি দুইটা পেয়ে গেছি। একটা করুন একটু দেখার জন্য যাতে সুন্দর হয়। উম, উম, এর মধ্যে ইউনিট সবার শেষে যেটা আছে 1800 ইউনিট, সেটা হচ্ছে আমার কত করে, কারণ দিতে হবে 23 টাকা করে। আর আমার কাছে তাহলে 18 2500 বানাইতে আরো লাগবে 700 ইউনিট। 700 ইউনিট নিলাম, আমার লাগতেছে কত টাকা করে বলেন তো? 22 টাকা করে। সো তাহলে ফিফো মেথডে আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত আসবে আমরা একটু দেখি। এইটা ইনটু এইটা আর হচ্ছে এইটা, আমি যোগফল করে ফেলি। ও মাঝে মাঝে যা করে, ঠিক আছে। স্যার এই ব্রেকডাউনটা বুঝলাম না। হ্যাঁ, গুড। ওকে, আমার ক্লোজিং ইনভেন্টরি কতটুকু 2500, আছে সেটা আমার একটু বলেন তো। 2500। 2500, আচ্ছা ভেরি গুড। তাহলে এখন আমার কাছে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে জি 2500 ইউনিট আছে। আমার কাছে ভ্যালু কোনটা কোনটা আছে, তার মানে আমি যদি আপনার বলি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে কি প্রথমে যেটা কেনা হয়েছে সেটা বিক্রি হয়ে হ্যাঁ গেছে, স্যার, তাহলে আমি আমার প্রথম কোনটা কেনা কিভাবে হয়েছে। শিওর হলাম যে 1800 ইউনিটই মানে পুরোটাই হ্যাঁ, হয়ে গেছে ক্লোজিং ওকে, এ, এটা কিভাবে শিওর হলাম? গুড পয়েন্ট। তাহলে আমি যদি প্রথমে বলি যে আমার আপনার মানে ইয়ে ছিল, প্রথম থেকে অঙ্ক মানে ম্যাথ করলে তো দেখা যায় যে আগের ব্যালেন্সেরও কিছু না কিছু ফিগার থেকে মানে থেকে যায়, ম্যাটেরিয়াল থেকে হ্যাঁ যায়। হ্যাঁ, এই যে তো দেখেন আপনি সেক্ষেত্রে জানুয়ারি 1 তারিখে যে কত ইউনিট ছিল আপনার হাতে, 16,000। 16,000 ইউনিট। তো ফার্স্ট ইন ফার্স্ট আউটের সূত্র কি, যখন আমি আমার প্রথম বিক্রি করব তখন আমি কোন প্রাইসে রেকর্ড করব? 18, 18, 18। তার মানে 18। আমার তো
এই 16,000 ইউনিট বিক্রি হয়ে গেছে, অঙ্কের ইনফরমেশন পরে আমি বুঝতে পারতেছি। তারপরে আমি আবার কবে কিনলাম? 5 তারিখে, 5 জানুয়ারি তারিখে 5 কিনলাম, তারিখে কিনলাম 2600 ইউনিট। কত টাকা করে কিনলাম? 20 টাকা করে কিনলাম। 20 টাকা করে কিনলাম। এটাও বিক্রি হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার তো ফার্স্ট ইন ফার্স্ট আউটে যেটা আগে আসবে সেটা বিক্রি হয়ে গেছে। ওকে, তাইলে আমার হাতে আমাকে দেখতে হবে যে ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি যেটা আছে সেটা তো কি, যেটা হচ্ছে সবার শেষে কেনা হয়েছে সেটা রয়ে যাবে। কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা আগে আসছে সেটা তো চলে গেছে অলরেডি, সেই দামটা আগে বের হয়ে গেছে, সেই দামে প্রোডাক্ট বের হয়ে গেছে। তো আমি কি করলাম, তাহলে আমার শেষের থেকে আমি চিন্তা করলাম, আচ্ছা আমার তো 25 ইউনিট আছে, তাহলে 25 ইউনিট আমি কোথা থেকে নিব? সবার শেষে যেগুলো কেনা হয়েছে সেগুলো রয়ে গেছে আমার সেখান হাতে। থেকে নিব। ওকে, সবার শেষে যেই দামে কেনা হয়েছে সেই দামটা রয়ে গেছে আমার প্রোডাক্ট। তাহলে আমি কি করলাম, মার্চ 15 থেকে প্রথমে নিলাম। তো মার্চ 15-তে আমার কত ইউনিট কেনা হয়েছিল? 5 1800 ইউনিট। 1800 ইউনিট। তো আমি 1800 ইউনিটের পুরোটার ভ্যালু নিলাম আপনার 23 টাকা করে। কিন্তু আমার তো টোটাল ইউনিট কত? ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত? ভ্যালু না, সরি, ইউনিট কত? 2500। 25,000। তাহলে 25 ইউনিট যেহেতু আছে, তা হ্যাঁ 25 ইউনিট থাকার কারণে তা আমি এবার কি করলাম, তাহলে নেক্সট এর আগেরটাতে যাব। ওর আগেরটাও রয়ে গেছে, ওকে, কিছু রয়ে গেছে আর কি। তো তখন আমি, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাইছিলেন? না স্যার, তাহলে স্যার তার আগেরটা থেকে নিব এখন, হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে। তখন আমি কি নিলাম আগেরটা থেকে তাহলে আমার লাগবে হচ্ছে আসলে 700 ইউনিট, কারণ আমার 25 ইউনিটের মধ্যে, তাহলে আমি বুঝতে পারতেছি 1000 জি স্যার। ইউনিটের মধ্যে আরো 300 ইউনিট সেল হয়ে গেছে, রয়ে গেছে ওখানে 700 ইউনিট। 700 ইউনিট। তো তখন আমি 700 ইউনিট, আমাদের ওইটার এন্ট্রি পয়েন্ট কত ছিল? 22 টাকা করে। ইয়েস স্যার, ক্লিয়ার। তো আমি তখন কি করলাম, 22 টাকা করে আমি আমার রেকর্ডিংটা করলাম আর কি। তাইলে কত আসলো আপনার? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। মানে এইভাবে স্যার আপনি যতটুকু করছেন ঠিক সেম ভাবে হ্যাঁ, করলে কি স্যার নাকি মার্কস কি স্যার কাটবে টাটবে কিছু না এরকমই? কেন মার্কস কাটবে কেন আপনার? নাকি এটা একটু আমার বলেন তো। মানে স্যার স্যার মানে বলতে পারলে চাচ্ছিলাম কি যে স্যার স্টার্ট, লিখতে হবে আর মানে ব্যাকআউট ক্যালকুলেশনটা কি দেখাই দিতে হবে নাকি এভাবে শুরু করলে হবে এই যে সেটা আমরা আর কি। ব্রেকআউট দেখিয়ে দিলাম তো, মানে ব্রেক, মানে মানে ব্রেক, ব্রেকডাউন দেখানো হচ্ছে, মানে প্রথম থেকে যে অ্যাকচুয়ালি এইভাবেই আসছে সেটা আর কি, মানে 16 নট নেসেসারি, এটা দরকার নট নেই। নেসেসারি। এখানে তো আপনার কোনো মানে গাইডেড কোনো রুল নাই যে আমাকে এটা এইভাবে দেখাইতে হবে। সো আপনি এতটুকু বুঝেন দেখেই তো আপনি 25 ইউনিট ক্যালকুলেশন করে ফেলছেন। এখন আপনি যদি বলেন যে না আমি একটা টিকা দিব, লাইক এমনি নোটস, জি স্যার। আপনি নোটস দিয়ে বললেন যে হ্যাঁ, সিন্স ইট ইজ, ওই যে আমরা ইয়ের সময় লিখি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সময় লিখি, ইট ইজ FIFO, হেন্স গুডস গুডস দ্যাট হ্যাভ entered fast, হ্যাঁ আমরা লিখি, আমি একটু লিখি, গুডস দ্যাট have been purchased, আচ্ছা গুডস বলবো না, hence the price at which goods have been purchased first price at which the goods have been purchased will কি be recorded first in case of কি consumption or sale, আমরা লিখি consumption in case of sale এই এতটুকু কথা লিখলাম। তারপর আপনার বললাম অল্টার দিয়ে নিলাম, হ্যাঁ সেল বললাম, ইন কেস অফ সেল, হেন্স কি বলে, এই যে আপনার যেটা বলতেছেন 1800, কি বলে, হেন্স আমরা বলবো টাকা 23 and টাকা 22 will remain, হ্যাঁ, ফর দা ক্লোজিং ইনভেন্টরি। এইসব কথাবার্তা আসলে মানে এগুলো তো আসলে আমার কোনো প্রয়োজন নাই লেখার। আমি জানি FIFO মেথড জি কি, স্যার, এগুলো স্যার এগুলো ঠিক আছে, এইসব নোটের আমার প্রয়োজন নাই, আমার আন্ডারস্ট্যান্ডিং। জি স্যার। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত, এখানে আপনার এটা এত আসলো। ওকে, জি আসি, স্যার। হ্যাঁ বললেন। স্যার এই যে 700 ইউনিট 22
ধরা হয়েছে, আর 22 টাকা হ্যাঁ করে ধরা হলে এটা একটু বোঝা দিচ্ছে না। আচ্ছা, তো আপনি আমার আমার তো এখানে টোটাল ক্লোজিং আছে মানে 2,500 ইউনিট। 2,500 ইউনিট, তার মানে আমি যদি আপনাকে বলি, এবার আমি একটু একদম ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি। আমার ওপেনিং ইনভেন্টরি হচ্ছে কত, সবার জন্যই বলতেছি, আপনি কোশ্চেন করছেন যেহেতু অবশ্যই আপনার কোশ্চেনটা ভ্যালুয়েবল কোশ্চেন। আপনারা যেভাবে অঙ্কটা করে আসছেন প্রিভিয়াসলি, আমার ইউনিট কস্ট হচ্ছে 18 টাকা করে। এবার আমি আসবো হচ্ছে আমার টোটাল, এটা আসতেছে কত, 16,000 ইন্টু 18, 2,88,000। আমি একটু নাম্বার ফরম্যাটিং করে ফেলি একবারে। আচ্ছা, আমরা যেটা করি অ্যাড পারচেজ, এভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড করে থাকি আর কি। তো আমরা পারচেজ করছি 4টা ডেটে, জান 5। ওকে, এটাকে ডেট ফরম্যাট করে দাও, এটাকে ডেট ফরম্যাট করে 13 করে দিলাম। তারপর হচ্ছে আপনার জানুয়ারি 25-এ করছি। হ্যাঁ, ধরেন আমি আপনার এই কোশ্চেনটাকে একদম ডিটেইলে অ্যান্সার করি, 25-এ করছি। তারপর হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে করলাম, ফেব্রুয়ারির কততে করলাম, 16-তে করলাম, 16 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে আপনার মার্চের 15-তে করলাম। অনেকের বুঝতে সুবিধা হবে না, তো আমি একটা কাজ করি, Ctrl+1, ডেটের ফরম্যাটটাও চেঞ্জ করে দিই। এবার দেখতে সব খুব সুন্দর লাগতেছে। আমি কিনলাম 2600 ইউনিট, 2400 ইউনিট, 1000 ইউনিট, আর হচ্ছে 1800 ইউনিট। তো ফিফো আমাকে বলছে যে, তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ইন, মানে ফার্স্ট ইন, এটা আমার সেকেন্ড ইন, এটা এটা পরেরটা হচ্ছে সেকেন্ড ইন হবে, সেকেন্ড ইনে এটা আসবে, এটা হচ্ছে আপনার থার্ড ইন। হ্যাঁ, আর ওপেনিং ইনভেন্টরিতে আমার সবার আগেই দেওয়া ছিল আর কি, থার্ড ইন। সো এভাবে আমার ফোর্থ ইন হয়েছে। এটা ফোর্থ ইন, ইন মানে হচ্ছে ফার্স্ট ইন, মানে আমি কেনা হয়েছে। ওকে, সো এটার একটার ভ্যালু আছে 20 টাকা করে, আপনার 21 টাকা করে আছে, আর হচ্ছে আপনার গিয়ে কি 22 টাকা করে আছে, এবং 23 টাকা করে আছে। সো আমি যদি বলি, আপনি তো এইভাবেই অঙ্কটা করে আসছেন প্রিভিয়াসলি, দেন কি করছেন, ক্লোজিং ইনভেন্টরি ক্যালকুলেশন করছেন। ক্লোজিং ইনভেন্টরি, আচ্ছা এটাও একটু লিখে দিই আপনাদের, কারণ অনেক সময় সবাই খুব সহজে, তো ভ্যালুটা হচ্ছে এখানে কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেল। সবাই তো এটা পড়ছেন না? ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেজ, এটা আসে আপনার এটা। এবার আসি আমি এটা থেকে লেস করি, লেস হচ্ছে আমার এই ক্লোজিং ইনভেন্টরিটা। এখন কোশ্চেন হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরি কত জানি, সেটা ইউনিট আমার জানা আছে, 2500 ইউনিটস। ঠিক আছে, এখন আমাকে একটু বলেন তো যে এই যে 2500 ইউনিট আছে, এখন এই ভ্যালুটা আপনি, এই যে 2500 ইউনিটের ভ্যালুটা আপনি কোথা থেকে নিবেন বা কিভাবে নিবেন? তো আমি তো বুঝতে পারছি যে, তার মানে এই 25 ইউনিট পরে আমি বুঝতে পারছি যে, মানে আমি ব্যাক ক্যালকুলেশনে গেছি, ব্যাক ক্যালকুলেশনে দেখলাম আমার টোটাল অ্যাভেলেবেল ইউনিট ছিল কত, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউনিট ফর সেল। দেখেন আমার 23,800 ইউনিট অ্যাভেলেবেল ছিল আমার সেল করার জন্য, আর সেখানে আমার ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 2500 ইউনিট। তো এই যে 2500 ইউনিট, তাইলে আমার কোশ্চেন হচ্ছে যে এই যে বাকি, মানে তাহলে সেল হয়ে গেছে কত ইউনিট? 21,300 ইউনিট সেল হয়ে গেছে। এগ্রি করেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ। তো আমি যে 21,300 ইউনিট সেল করে দিলাম, সেটা কোন কোন প্রাইসে সেল করলাম? তো তাহলে এখান থেকে 21,300 ইউনিটের মধ্যে প্রথমে 16,000 ইউনিট, এটা হচ্ছে সবার আগে প্রাইসটা ছিল, সেইটা গন। এই প্রাইসটা এখন আর আমার বুকস অফ অ্যাকাউন্টস এ নাই, এই প্রাইসের রেকর্ড শেষ হয়ে গেছে। মানে বুকস অফ অ্যাকাউন্টস এ নাই বলতে এই প্রাইসে ইনভেন্টরি রেকর্ড করা নাই, আর এই প্রাইসটা অলরেডি আউট হয়ে গেছে, ইন হয়েছিল আউট হয়ে গেছে। দেন এটা বিক্রি করে দিলাম, এটাও বিক্রি হয়ে গেছে, দেন এটাও বিক্রি হয়ে গেছে।
এখন এখানে আর বাকি থাকলো দুইটা ইউনিট, দুইটা প্রাইসে কেনা হয়েছে 16 ফেব্রুয়ারি আর 15 মার্চ। এখানে টোটাল ইউনিট হচ্ছে 2800। তাহলে আমি দেখতেছি আমার 2500 আছে, তার মানে এখান থেকে আরো কত বিক্রি হয়ে গেছে? 300 বিক্রি হয়ে গেছে। তা জাস্ট এটা আন্ডারস্ট্যান্ডিং। তো এখান থেকেও আরো 300 বিক্রি হয়ে গেছে, তো এটারে পার্শিয়ালি সেল হয়ে গেছে। তাহলে এখান থেকে রয়ে গেছে 700 ইউনিট, আর এখান থেকে এটা রয়ে গেছে। তো তখন সরি, এটা হচ্ছে আপনার 1800, 1800। তো আমি এইভাবে ক্যালকুলেশনটা করলাম যে এই যে আমার এই 18 যোগ 7, এই 2500 ইউনিট রয়ে গেছে। বুঝছেন? জি স্যার। ওকে, 2500 ইউনিটেরটা বুঝতে পারছি পারছেন না পারেন নাই? স্যার, বুঝতে পারছি ওটা। ওকে 2500 ফাইন। ইউনিটটা বুঝতে পারছি। এই যে এখানে এই যে 1000-এর মধ্যে 300 ইউনিট সেল হয়ে গেছে, রয়ে গেছে 700 ইউনিট, এটা ধরলাম। আর তা আমি ব্যাকে ক্যালকুলেশন করছি যে আমার সবার শেষের যে প্রাইসটা সেটা তো আমার অর্গানাইজেশনে রয়ে গেছে, সেটা হচ্ছে তাহলে কোনটা? 23 টাকা। 23 টাকায় আমার কত ইউনিট আছে? 1800 ইউনিট। তাহলে আমার 2500 ইউনিট যেহেতু রয়ে গেছে, তাহলে 1800 থেকে আরো কত দরকার? 700 ইউনিট দরকার। তাহলে 700 ইউনিটের আমি আগেরই প্রাইসটায় যাব, তখন আমি 22 টাকা করে নিলাম, 700 টাকা। শেষ, রেজাল্ট ইজ ডান। তো আমরা এটাকে কি করলাম, এগুলাকে মুছে দেওয়া যেতে পারে, এটার প্রয়োজন নাই, আমাদের অঙ্কের পার্ট না এটা। আমি আপনাদের বোঝানোর জন্য এটা করি। নো ফিল, নো বর্ডার, alter HMNN। ওকে কুল। সো ধরেন আমি আসলাম আমার আচ্ছা আমি এইভাবে না এটা তো ক্লোজিং ইনভেন্টরি পেয়ে গেলাম। সো ফিফো, FIFO ফিফোতে ক্লোজিং ইনভেন্টরি পাইলাম। আসি আপনার লিফোতে ক্লোজিং ইনভেন্টরিটা বের করি। আচ্ছা, লিফো বলে যে আমাদের মানে পড়াশোনার স্টাইল হচ্ছে যে লিফো কি বলতেছে, লিফো বলছে যে যেই প্রাইসটা সবার শেষে ঢুকবে সেই প্রাইসটাই তোমার কি করতে হবে, আগে প্রোডাক্টটাকে বিক্রি করার সময় রেকর্ড করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে বলেন তো যে কোন প্রাইসটা রয়ে গেছে বা কোন প্রাইসটা রেকর্ড করা এখনো বাকি, একটু বলবেন? স্যার 18, স্যার 16,000 থেকে 18। স্যার 18 টাকা করে, 18 টাকা করে 2500 ইউনিট, সো 45,000। 45,000। so since LIFO calculates LIFO takes the যারা যারা ধরেন যে LIFO takes the last price for কি for selling inventory first, হ্যাঁ না এটা ফার্স্ট, লাস্ট প্রাইস ফার্স্ট ফর সেলিং ইনভেন্টরি। আমি যারা আর কি ধরেন হেন্স দা কি দা ক্লোজিং inventory remains in first in price। ফার্স্ট ইন প্রাইস মানে হচ্ছে যে যেই প্রাইসে প্রথম কেনা হয়েছিল। তা আমাদের এই পার্টিকুলার অঙ্কে ফার্স্ট ইন প্রাইস কোনটা? 16 টাকা, না সরি 18 টাকা। তা আমি কন্ট্রোল জেড ওয়াই, একটু ঝামেলা হয়ে গেছে। সো ফার্স্ট ইন প্রাইস তার মানে কত? আই ডট ই ডট টাকা 18। কেউ চাইলে এটা লিখে নিতে পারেন, লিখে নিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারেন ডিরেক্টলি। ক্লোজিং ইনভেন্টরি 2500, আমার আছে 2500, কত টাকা করে? 18 টাকা করে, 18 টাকা করে, ব্যাস এটাই ক্যালকুলেশন আপনার। দ্যাটস অল। আসেন এভারেজ প্রাইসে ক্যালকুলেশন করব। আপাতত এভারেজ প্রাইসটা বোঝার জন্য আমরা ওকে এই আগেরটা একটু নোট দিছি যেহেতু সেই নোটটা রেখে দেই উপরে। এটা হচ্ছে আপনার FIFO ফিফো। তো লিফো আসলাম যাদের আর কি এভারেজ, AVARAG এভারেজ।
WEIGHTED ওয়েটেড এভারেজ, যেভাবে লিখছে সেভাবেই লিখছি। ওকে, আসেন ওয়েটেড এভারেজ ফলো করি আমরা। সো ওয়েটেড এভারেজে আমাদেরকে বলে দিছে, আপনারা আমাকে কোশ্চেন করছেন যে এটা কিভাবে করব, কিউমুলেটিভ ওয়েটেড এভারেজে নাকি পিরিয়ডিক ওয়েটেড এভারেজে। আচ্ছা, আমি আপনাদের একটু জাস্ট এটা ব্যাখ্যা লিখে, এটা অঙ্কের পার্ট না। সিন্স দেয়ার ইজ নো, কি বলে, ইনভেন্টরি, নো ইনফরমেশন লিখি অ্যাবাউট ইনভেন্টরি সেল in between purchase, we can কি calculate it as a হ্যাঁ, আমি বারবার বলতেছি এই কথাটাকে কিন্তু অঙ্কের পার্ট না। হ্যাঁ, এটা পরীক্ষার হলে লেখার কোনোই মানে এটা দিয়ে লিখলে আপনাকে নাম্বার দিবে বা সামথিং। আমি কেন এই কথাটা বলছি জাস্ট আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিব। সো দেখেন, আমার এখানে কি করি, পিরিয়ড কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ মানে কি, যতবার ঢুকবে ততবার এভারেজ ক্যালকুলেট করব, এটার নাম হচ্ছে কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ। এখন আমি একটা কাজ করতে পারি যে 1600 যোগ হইতেছে আপনার 18, কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ যদি বলতাম। তারপর কি করছি, 2600 কত করে নিছি, 20 টাকা করে নিছি। সো ক্যালকুলেশনটা কি এইভাবে আসতেছে, কিভাবে ক্যালকুলেশনটা করব দেখাচ্ছি আমি আপনাদেরকে। তাহলে 16,000 আর 2,000 কত হয়, 2,600, 18,600, এইটা এইটা। এবার তাহলে এই টোটাল প্রাইস ডিভাইডেড বাই হচ্ছে আমার টোটাল ইনভেন্টরি ইউনিট, এটা হইতো আমার ফার্স্ট এভারেজ প্রাইস। কিউমুলেটিভ ওয়েটেড এভারেজটা কি? আচ্ছা, এখানে আমি বলি, এখানে কি আয়েশা না, কি সামিউল মিয়া আছেন আপনি? না, সামিউল মিয়া না, সামিউল ইসলাম, সরি। বাদ। অনেক সাহা, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বলবেন এই যে কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ আমি যে বললাম, দুইটা কি করলাম, দুইটা একবার কিনছি নতুন করে, তখন আমি কি করলাম, সবগুলা আবার টোটাল ইউনিট যোগ করলাম, আবার টোটাল প্রাইস ক্যালকুলেট করলাম, তখন দুইটারে দুইটা মানে টোটাল প্রাইসে টোটাল ইউনিট দিয়ে ভাগ দিলে এভারেজ প্রাইস ক্যালকুলেশন হয়। এটা কি আপনি বুঝতেন? হ্যালো হ্যালো জি স্যার, বলেন জি স্যার। স্যার, লাস্টের কোশ্চেনটা বুঝি নাই, কোশ্চেনটা আরেকবার একটু করেন। স্যার বলছিলাম যে আমাদের যে মাসে মানে টোটাল জানুয়ারির 1 থেকে জানুয়ারির 5 যে ইউনিট যতটুকু ইউনিট কিনছি আমরা সেটাকে এভারেজ করব, তাই তো? এই তো টোটাল সেটার এভারেজ কি, আমার আগে যা রয়ে গেছে 16,000 আর নতুন করে কি নাম ছাপবো, এই দুইটা যোগ করে টোটাল ইউনিট পেলাম। আর হচ্ছে কি কি আপনার টোটাল প্রাইস তাহলে কত হইলো, এবার দুইটা প্রাইস প্রাইস। জি স্যার, বুঝতে পারছি স্যার। সো মানে এতে কি হয় আপনার, এটা হচ্ছে কিউমুলেটিভ। এখন যদি এরকম হইতো, ধরেন মানে এই অঙ্কটাতে নাই, জানুয়ারি 15-তে আমার সেল হয়ে গেছে, তাহলে কি হইতো, ধরেন জানুয়ারি 15-তে আমি ধরে নিলাম এই অঙ্কেতে 5,000 সেল হয়ে গেছে, তখন 5,000 মাইনাস হইতো, কোন প্রাইসে মাইনাস হইতো, এই যে এই প্রাইসে মাইনাস হইতো। ক্যালকুলেশনটা হইতো এরকম, এই যে এইটা, এটা মাইনাস হয়ে চলে যাইতো, দেন আমার কাছে কত থাকতো, নতুন একটা প্রাইস থাকতো, না নতুন প্রাইস না, নতুন একটা প্রোডাক্ট অ্যামাউন্ট থাকতো আর কি। সো আমার এখান থেকে প্রাইস, হ্যাঁ, যোগ হইতেছে এই যে এইটা, দেন আমার এইটাই থাকতো। ওকে, সো এইটাই ভ্যালুটা থাকতো। সো এরপরে আবার আপনি দেখেন, আপনি নতুন কবে কিনলেন, 25 তারিখে, দেন আমি 25 তারিখে ক্যালকুলেশন করতাম, 25 জান
ওই দিন আপনার আবার কত 2400 কেনা হয়েছে, তখন আমি কি করছি 21 টাকা করে কিনছি। দেন আমার হাতে এখন নতুন করে প্রাইস আসছে, এটা একটু এটা ছাড়াই আনি, নো বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ। তো এখন দেখেন 21 টাকা করে নতুন প্রাইস আসছে। কত আসে ভ্যালুটা এইটা আসছে। এখন আবার আমাকে আরেকটা, আমি যদি কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ যতবার কিনতাম ততবারই আমাকে ওয়েটেড এভারেজ ক্যালকুলেশন করতে হবে। তো তখন আমি আবার এই দুইটাকে যোগ করতাম, সাম সিম্পল বিষয়গুলা। সো এই যে 4,97,000 টাকা, তাহলে দেখেন আমার নিউ ওয়েটেড প্রাইস কত আসতেছে, একটু ভুল হয়েছে না, 2400, 13,600, 2400 কিনলাম 21 টাকা করে, হ্যাঁ এইটাতে একটু ভুল হয়েছে, সমান সমান হচ্ছে এইটা ইন্টু এইটা। তো তখন আমার প্রাইস একটু বেড়ে গেছে, আগে ছিল 18 টাকা 28 পয়সা করে, এখন এটার দামটা বেড়ে গেল কত করে আপনারা দেখেন, 18 টাকা 68 পয়সা করে। যে প্রত্যেকবার বিক্রির পরে তারপর হচ্ছে আবার নতুন করে কিনলে এই যে বারবার ক্যালকুলেশন করা, সেই ক্যালকুলেশন করার নামই হচ্ছে ওয়েটেড এভারেজ, কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ। কিন্তু এই অঙ্কটাতে দেখেন আমার আসলে কি হয় নাই, কোনো আউট মানে ইনভেন্টরি মাঝখানে কখন আউট হয়েছে কখন বিক্রি হয়েছে এটা আমি জানি না। তো আমি আমার অঙ্কের সুবিধার্থে আমি কি করে নিলাম, ধরে নিলাম যে এটা লাস্টে সবার শেষে একবারে 15 মার্চে কেনার পরে যায়, তারপর কি হয়েছে বিক্রি হয়েছে। 15 মার্চ পর্যন্ত শুধু কেনাই হয়েছে, 16 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত কি হয়েছে আপনার বিক্রি হয়েছে, এবং আমার রয়ে গেছে 2,500 ইউনিট। তো তার জন্য আমি যদি আমি ওয়েটেড এভারেজ ক্যালকুলেশন করি, তা আমি কিভাবে ক্যালকুলেশন করব, টোটাল পারচেজ। দেখেন আমি খুব দ্রুত করতে চাই এটাকে পরীক্ষার হলে, টোটাল পারচেজ তো আপনারা এইভাবে করতে পারেন, কোনো বিষয় না এটা। অনেকে পাশাপাশি বসে 3টা কলাম করে করবেন, সেটাও করতে পারেন। তো টোটাল পারচেজটা কিভাবে হয়েছে আমরা দেখি, আমি এইভাবে ক্যালকুলেশনটা করে ফেলতে চাই, টোটাল পারচেজ ইউনিটস, তারপর হচ্ছে প্রাইস টোটাল ইউনিট ছিল আমার কত ইনিশিয়ালি 16,000 ইউনিট, দেন হচ্ছে আমার কত 2600, 2400, এরপরে কত 1,1800, 1,1800 প্রাইস ছিল কত, এটা 18, 2600 কত ছিল, 2600 প্রাইস কত ছিল, হ্যালো স্যার 20 টাকা। 20 এই আপনারা বলবেন মানে দেখে দেখে বলে ফেলবেন। 2600 প্রাইস ছিল হচ্ছে 20 টাকা করে, 2400 প্রাইস ছিল খুব সম্ভবত 21 টাকা করে, 21 টাকা 22 টাকা 23 টাকা। তো 21, 22, 23 পরীক্ষার হলে খুব দ্রুত করার জন্য আপনি এটা পাশাপাশি ওই যে একটার সাথে একটা যোগ করে এইভাবে করে ফেলতে পারেন, অথবা সময় না থাকলে তা না করলেও চলবে। তো আমার টোটাল পারচেজ হচ্ছে কত, এতগুলো ইউনিট আমি পারচেজ করছি, ইন টোটাল 23,000 সামথিং ইউনিট আমি পারচেজ করছি। 23,000 ইউনিট, ভ্যালু হইতেছে আমার এই দিলাম, এটাকে ক্যালকুলেট করলাম, এটা ডিভাইডেড বাই এইটা, আমার কাছে 19 টাকা 6 পয়সা হচ্ছে আমার কি এভারেজ প্রাইস, এভারেজ। সুতরাং ক্লোজিং ইনভেন্টরি কত করে 2,500, 2,500 ইউনিটস এট 19.067, তো 07 করে দিলাম। তো আমরা আসি সমান সমান 2,500 ইন্টু এইটা, এই ফিগারটা আমার ইনভেন্টরি ভ্যালু চলে আসছে, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। আমাকে বলছে ওরা ক্যালকুলেশন করতে, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু ক্যালকুলেট করে দেখাও ফিফোতে, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু ক্যালকুলেট করে দেখাও লিফোতে, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কল করে দেখা হচ্ছে কিসে, মানে আপনার এটাকে কি বলে ওয়েটেড এভারেজ মেথডে। তো আমরা এই ক্যালকুলেশনটা করে দেখাইলাম, এই 3টা ক্যালকুলেশন আমাদেরকে করতে বলছে। এই অঙ্কে আরেকটা জিনিস ক্যালকুলেট করতে বলছে, সেটা কি, সেটা হচ্ছে যে
গ্রস প্রফিটটা ক্যালকুলেশন করতে ক্লোজিং ইনভেন্টরি অলরেডি ডান। এগুলোর আপনি সাপোর্টিং ক্যালকুলেশনও বলতে পারেন, দিস আর অল সাপোর্টিং ক্যালকুলেশন অ্যাজ ওয়েল। স্যার একটু ছিল হ্যাঁ বলেন বলেন স্যার, বলেন। এটা তো স্যার সেল ছিল না, এটা কোনো সেলস নাই, তাহলে সেই ক্ষেত্রে আর আমরা তো ওই যে এখানে এটা ওটার সেলস জন্য নাই কি বলেন? মানে সেলস প্রাইস 50 মেবি। এই সেলস প্রাইস দেখেন 50 দেওয়া আছে, আর আপনি কিনছেন হচ্ছে টোটাল 23,800 ইউনিট অফ ইনভেন্টরি। হ্যাঁ, আর আপনার বিক্রি হইতেছে কত? বিক্রি আমরা ধরেন বিক্রি আমরা জানিই না, ওকে, বিক্রি আমরা জানিই না, কিন্তু আমার কাছে কি আছে? ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু আছে। কিন্তু তার মানে কি মাঝখানে এটা বিক্রি হয়েছে না? জি স্যার মাঝখানে বিক্রি হয়েছে। হ্যাঁ, বাকি যে অংশটুকু রয়ে গেছে সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে আর কি। সো এখন তাহলে আমরা কি করব? তো আমরা প্রথমে আমরা লিখলাম যে এ আর কি রিকোয়ারমেন্ট এ, এটা হচ্ছে আপনার ফিফোতে আমরা কি করে নিলাম? ইনভেন্টরি ক্যালকুলেশন করলাম। চলেন আমরা বিটা ক্যালকুলেশন করে ফেলি। সো কোন সালের অঙ্ক করলাম এটা? মে জুন 14, মে জুন 14। দেন এটারই আমরা পার্ট বিটা ক্যালকুলেশন করে ফেলি। মুভ আর কপি মুভ টু দ্য এন্ড, এটা হাইড করি। এটা এই যে এটা মনে হয় সেম জিনিসই ছিল নাকি না অন্য একটা ছিল? ওকে 2। ওকে, এখানে আমরা কি করব তাইলে? বি নাম্বার রিকোয়ারমেন্টটা করে ফেলি। বি, আপনারা তো এইভাবেই ইয়ে করতেছেন না? ওই যে আপনার ক্লায়েন্টে গেলে তো অ্যাকাউন্টস বানানোর সময় তো লিংক করে অস্থির নাকি, যাতে করে একবার লিখবেন আর লিখবেন না। আচ্ছা আমিও আপনার এই অবস্থায় আছি। লিখো এভারেজ, ডব্লিউআই এভারেজ। তো টেল মি সেলস প্রাইস কত হবে? কত হবে? কত ইউনিট হবে? আমার টোটাল পারচেস কত? 23,800 27,800 মাইনাস 2500, রাইট? জি স্যার। গুণ হচ্ছে আমার 50, এই হচ্ছে আমার টোটাল সেলস প্রাইস হবে। এখন ফিফো লিফো আর ওয়েটেড এভারেজ কোথাও কি সেলস প্রাইস ডিফারেন্ট হবে? না স্যার। কারণ আমার সেলস প্রাইস যা হওয়া তাই হবে। ওকে, আমরা কি করব? 1065,000। হ্যাঁ, সো আমরা নিলাম হচ্ছে, আমি একদম ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি যাতে করে বাসায় যখন আপনি আবার কাজ করবেন তখন যাতে মিলেন। 2,500 নিলাম, ইনটু হইতেছে আমার 50 করে। সো সব জায়গায় আমার সেলস প্রাইস হচ্ছে এইটাই। আচ্ছা, এখন তাহলে এটার নাম কি? লেস কি হয় বলেন? কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, তো আমার টোটাল, এটাকে আমরা যেভাবে আপনি ক্যালকুলেশন করেন আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন যে আমি ওপেনিং ইনভেন্টরি ধরে ক্যালকুলেশন করব তাও অসম্ভব, বাট আমরা আগে কি করে ফেলছি? অলরেডি টোটাল ভ্যালুটা ক্যালকুলেশন করে ফেলছি। এই যে দেখেন 23,800 ইউনিট ছিল টোটাল, এবং আপনার পারচেস প্রাইস ছিল হচ্ছে কত? টোটাল 4,53,000 টাকা। এই ছিল আপনার টোটাল পারচেস প্রাইস। তো আমরা এটা লিখতে পারি কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশনের জন্য। আরেকটা দিয়ে নিই। কি বলবো এখানে? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এই ভ্যালুটা সবার জন্য ফিক্সড। আমরা আগের পেজ থেকে এটা নিয়ে আসলাম 4,53,000 টাকা। কারো কোনো কোশ্চেন বলেন দেখি একটু, যে না এটা হবে না ওইটা হবে সামথিং? সবাই কি আমার সাথে এগ্রি করেন? আর এটা থেকে কি করতে হবে? ক্লোজিং ইনভেন্টরিটা বাদ দিতে হবে। তো ক্লোজিং ইনভেন্টরি তো বিভিন্ন ভ্যালুতে বিভিন্নটা অলরেডি আপনি ক্যালকুলেশন করছেন। ক্লোজিং ইনভেন্টরি কত? লিফোতে কত? ফিফোতে হচ্ছে 56,800। সো 56,800 নিলাম। দেন আপনার লিফোতে কত? 45,000 আমরা মাইনাস করে নিলাম।
এবার বলেন আপনার ওয়েটেড এভারেজে কত? ওয়েটেড এভারেজে কত? 47,600 সামথিং। আমি একটু কালার করি। অনেকে আবার এই যে আপনারা এইভাবেই কি করে থাকেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টস প্রিপেয়ার করেন, যে ঠিক আছে এটার একটা গোল করে দিলাম, এই দুইটার যোগফল হবে ওইটা F4 F4 একটু ভুলে গেছি। তাহলে এই ভ্যালুটা আমরা নিয়ে নিই, সাম এই দুইটার যোগফল এইটা এটা এটা, সো গ্রস প্রফিট এইটা মাইনাস আমার এইটা। কারো কোনো কোশ্চেন? হ্যালো হ্যালো, আছেন আপনারা না চলে গেছেন? জি স্যার, আছে স্যার। স্যার আসি স্যার আমরা। কোশ্চেন থাকে বলেন। তো যদি এটা নিয়ে না, এটা আপনি কি বলতেছেন আমরা যেটা বুঝতেছি না বা সামথিং, একটু বলেন যে আমি এখানে এখানেই অ্যান্সার দিয়ে দিই। স্যার আমি বলছিলাম যে আমরা যে বোঝার স্বার্থে যে ওয়েটেড এভারেজ করলাম একটা নিচের দিকে, ওই যে হুম, 16,000 ডিভাইডেড বাই আপনার হলো এই যে 2600। এই যে এই যে হ্যাঁ বলেন। এখানে না, মানে এটা না, আগে করা হয়েছে। হ্যাঁ এই যে এটাই তো বললাম, হ্যাঁ বলেন। এই পাশেরটা আপনি যে ডান দিকে যেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আপনাকে দেখাচ্ছিও তো, এটা দেখেন আপনি, এই যে মে জুন 14-তে লিখে দিছি তো আমি, এই যে 47,000 সামথিং। হ্যাঁ বলেন। তার ডানে স্যার, তার ডানে যেটা করা হয়েছে আমাদের এমনিতে আর কি দিছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইদিকে এদিকে হ্যাঁ। স্যার এইখানে যে আমরা যে আপনার যেটা কিনছি আর যেটা ছিল দুইটা মিলে আমরা এভারেজ করছি। এই হ্যাঁ এভারেজে পরে আমরা তো আপনার বের করছি যে আমাদের এখানে আছে, মানে সেলিং প্রাইসটা কত আছে, কত হয়েছে। মানে এই জিনিসটা স্যার ওইদিকে আমরা করলাম না, সেটি আর কি। না, ওইদিকে এটা তো আমি আপনার একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দেখাইছি যে এটা যদি এরকম হইতো তাহলে আমরা কিউমুলেটিভ করতাম, বাট আমরা তো মানে একবারই তো করে ফেলছি না। মানে আপনার তো এখানে আমি জানি না কবে কবে বিক্রি হয়েছে, সেই জন্য আমি অঙ্কে ধরে নিছি যে সব কেনা হ্যাঁ শেষ হয়েছে সেটাই সেটাই, ওইটাই তারপর বলছি। বিক্রি হয়েছে, এই আর কিছু আচ্ছা, না। টোটালি আমরা এইভাবেই করবো আর কি। হ্যাঁ, এটাকে আমি ধরে নিছি পিরিয়ডিক ওয়েট এভারেজে আমি ক্যালকুলেশনটা করে ফেলছি আর কি, ঠিক আছে। ধন্যবাদ। জি। সো এখন দেখেন, আমার রিকোয়ারমেন্ট বি ছিল গ্রস প্রফিট ক্যালকুলেশন করে, গ্রস প্রফিট ক্যালকুলেশন করে দেখাই দিলাম। আমাদের 3,97,000 বাদ দিলাম, এটা এটা এটা। এখন এখানে বলেন তো সবচেয়ে হাইয়েস্ট প্রফিট কোথায় আসছে? ফিভো। হ্যাঁ, হাইয়েস্ট প্রফিট ইন ফিফো। আচ্ছা একটু দেখেন তো দামটা ইনিশিয়ালি কত ছিল? 18। প্রথম 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 যখন কেনা হয় তখন কত করে ছিল? 18 টাকা করে। আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে কয়টা হয়েছে? 18 থেকে কত টাকায় চলে আসছে দামটা? 23 টাকা স্যার। 23 টাকা। তার মানে এটা কি, এটাতে আমরা কি বলি, ইনফ্লেশন বলি না ডিফ্লেশন বলি? ইনফ্লেশন স্যার। ইনফ্লেশন, ভেরি গুড। তাহলে হাইয়েস্ট প্রফিট ইন ফিফো ডিউরিং ইনফ্লেশন, কথাটা সত্য না মিথ্যা? ডিউরিং ইনফ্লেশন ধরেন কম্পেয়ার টু, আমরা একটা কথা বলবো, কম্পেয়ার টু লিফো। লিফো, এখন আমরা এখানে শব্দটা ব্যবহার করছি হাইয়েস্ট, আসলে হাইয়েস্টের দরকার নাই, আমি এটাকে হায়ার বলি। কেমন? আমরা যখন এই যে প্রফিট কম্পারিজন করি তখন হচ্ছে যে আপনার লিফো আর ফিফোর মধ্যে করি, ওয়েটেড এভারেজ নিয়ে চিন্তা ভাবনা করি না। বাট আমরা দেখাইলাম এখানে হচ্ছে আমাদের প্রফিট হাইয়েস্ট আসছে হচ্ছে কিসে, আপনার ফিফো মেথডে, আর লিফোতে একটু কম আসছে। দেখেন লিফোতে ভালো কম আসছে প্রফিটটা। সো যখন আপনার কি হবে, ইনফ্লেশন হবে, ইকোনমিতে যখন ইনফ্লেশন হবে, আমরা এই অঙ্ক দিয়ে বোঝা নিতেছি,
যখন ইনফ্লেশন হবে মানে দাম বাড়তে থাকবে তখন ফিফো মেথড আপনাদের কি দিবে, হাইয়ার প্রফিট দিবে। কার সাথে কম্পেয়ার করলে, কোন মেথডের সাথে কম্পেয়ার করলে? লিফো স্যার। লিফো, ভেরি গুড। সো আমরা এই কথাটাকে জাস্ট আরেকটা কথা লিখি, এই সেম সেম কথাই। অনেকে বলবেন যে এটা মানে আরেকটা কথা লিখছে। কোন পার্থক্য আছে এই কথা দুইটা কথার মধ্যে? করছেন? আমি বলছি আচ্ছা হায়ার প্রফিট ইন ফিফো ডিউরিং ইনফ্লেশন কম্পেয়ার টু লিফো। আমি এই সেম কথাটাই ঘুরে লিখছি, লিফো লোয়ার প্রফিট ইন লিফো ডিউরিং ইনফ্লেশন কম্পেয়ার টু ফিফো। কোনো ডিফারেন্স আছে দুইটা কথার মধ্যে? না না স্যার, ডিফারেন্স নাই, সেম কথা ঘুরিয়ে বলাই। হ্যাঁ, জাস্ট ঘুরে বলছে। তাই হচ্ছে এই সিনারিওটা দ্বারাই হচ্ছে ইনফ্লেশনের সময়। ইনফ্লেশন যদি হয় ইকোনমিতে তাহলে এই ঘটনাটা ঘটবে। আমরা একটা অঙ্ক দিয়ে দেখাইলাম, আপনারা হয়তো বা আপনাদের অনার্স মাস্টার্সে এই জিনিসগুলো পড়ে আসছেন, এক্সাম্পলও দেখছেন অথবা এক্সাম্পল দেখতে পারেন নাই। আমরা এই অঙ্কটা দিয়ে এক্সাম্পলটা দিয়ে দিলাম। আচ্ছা, ডিফ্লেশন যদি হয় ইকোনমিতে, ঠিক আছে, সিম্পল, আপনারা নিজেরাই লিখে দিতে পারবেন। এখানে যেখানে ফিফো আছে সেখানে হয়ে যাবে লিফো, আর কিচ্ছু না। আর কিছু না। ডিফ্লেশনে হায়ার প্রফিট থাকবে লিফোতে, আর ডিফ্লেশনে এটা তো ডিফ্লেশন লিখতে হবে না, ডিই এফ্লেশন। হায়ার প্রফিট ইন লিফো কম্পেয়ার টু, তো লোয়ার প্রফিট ইন ফিফো ডিউরিং ইনফ্লেশন কম্পেয়ার টু লিফো। সো এই এতটুকু জিনিস মনে রাখার দরকার আছে। কেন মনে রাখার দরকার আছে আমরা একটু দেখে আসি, পরীক্ষার হলে কি ধরনের কোশ্চেন টোশ্চেন আসতে পারে। আচ্ছা, আমি আপনাদের এই অঙ্কটা আসলে সলিউশন করা আছে এই শীটের মধ্যে। 56,800 কিভাবে কিভাবে ক্যালকুলেট করছি আমরা, 68, তারপর ফিফোতে ব্যালেন্স শিটে দেখাইছি। হ্যাঁ, ওকে। তো পরীক্ষার হলে নভেম্বর ডিসেম্বর 2014 আবার এই কোশ্চেনটা আসছিল, ডিউরিং পিরিয়ডস অফ রাইজিং প্রাইসেস মানে যখন দাম বাড়তে থাকে, হোয়াট উইল বি দ্য ইফেক্ট অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইফ FIFO method is used instead of LIFO method for valuation of inventory? এই কোশ্চেনটা আসছিল। দ্যাটস ওয়াই, তার মানে কি, আমরা আগের পেজে যদি দেখে আসি, আমার ইনভেন্টরি ভ্যালুটা কি হবে, বেশি হবে। এক নাম্বার দেখেন, আই এম সরি, আমি কোন মেথড ফলো করব, ইফ ইনস্টেড অফ লিফো মেথড, লিফো মেথডটা যদি ইউজ করি, তো আমি যদি লিফো মেথড ইউজ করি তাহলে আমার কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ইনভেন্টরির ভ্যালুটা কি হবে, হাইয়েস্ট বা হায়ার কম্পেয়ার টু লিফো। আমার ইনভেন্টরি ভ্যালু এখানে হচ্ছে 56,800, সবচেয়ে বেশি ব্যালেন্স শিটে। আর একটা হচ্ছে প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লসে আমার কি হবে, গ্রস প্রফিটটা সবচেয়ে বেশি হবে, লিফোর থেকে আমার প্রফিটটা বেশি হবে। কস্ট অফ গুডস সোল্ড এর ক্ষেত্রে কি হবে, কস্ট অফ গুডস সোল্ড এর ক্ষেত্রে আমার কস্ট অফ গুডস সোল্ড হবে লিফোর থেকে কম। দেখেন, লিফোতে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 4,08,800 টাকা, আর ফিফোতে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 3,97,000 টাকা। ওকে, সো এই হচ্ছে কি আমার এই প্রশ্নটার উত্তর। এই তিনটা ইনফরমেশন খুব সহজে, আমার কস্ট অফ গুডস সোল্ড উইল বি লোয়ার, inventory value will be higher, and gross profit will be higher in FIFO method compared to LIFO method during the key period of rising prices অথবা ইনফ্লেশন। আপনাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন এই দুটোর মধ্যে। হ্যালো,
জি স্যার, কোনো কোশ্চেন নেই। এনি কোশ্চেন? তো আমরা দেখলাম যে খুব সহজেই অঙ্কটা একটা অঙ্ক করে ফেললাম, এবং আপনি দেখেন আমরা কিন্তু আজকে অলরেডি 3টে স্টেপই নিয়ে ফেলছি, 3টা ওয়েতে অঙ্ক করে ফেলছি, অঙ্ক করে আবার এটা দিয়ে গ্রস প্রফিট ক্যালকুলেশন করেছি। এবং সেইটার পরে আসলে গ্রস প্রফিট যে ক্যালকুলেশন করলে কেন এরকম ভ্যালুটা ডিফারেন্ট হয় সেটাও আমরা দেখে ফেললাম। সো দেন এই যে একটা অঙ্ক করা দরকার, এটা মে জুন 19-এ আসছিল। সো এই যে একটু আগে পিরিয়ডিক ইনভেন্টরি করে ফেললাম, তো এখন আমার কি করতে হবে, একটা ফেললে আমার মনে হয় ইটস ওকে টু। হ্যালো, আপনারা এটা তো দেখতে পাচ্ছেন না? জি স্যার। ওকে, গুড। সেই মে জুন 19-এ এই অঙ্কটা আসছিল, তো চলেন আমরা এই অঙ্কটা একটু করে ফেলি। এই অঙ্কটা মে জুন 19-এ আসছিল, এই কিছুদিন আগের ঘটনা, 7 মার্কসের জন্য আসছে। সো ডোন্ট বি মানে সো ডিটেইলড, আপনারা একটু অঙ্কটা করে আমাকে রেজাল্টটা বলেন গ্রস প্রফিট কত হবে। এই অঙ্কে বলে দিছে যে গ্রস প্রফিট বের করে দেখানোর জন্য নভেম্বর 18-তে অ্যাপ্লাই কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ প্রাইসিং প্রিন্সিপাল অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন। একদম এখানে ক্লিয়ারলি বলে দিছে কোন মেথডটা ফলো করতে হবে আমাকে।